নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠী, পুজো করব ঘরে। মানে ষষ্ঠী পুজোর যে নিয়মগুলো আছে সেটাই ছোট্ট করে পালন করব এবং ওমকে সুতোও বাঁধব। গতবার পুজো করেছিলাম, কিন্তু পুজো করারও প্রায় 10 দিন বাদে ওম এসেছিল। সুতোটা ওকে 10 দিন বাদেই বেঁধেছিলাম, কিন্তু আজকেও ঘরে আছে। এটা চ্যাঙা গাছ। এই পাতাগুলো কিন্তু খসখসে। এই গাছেরই 7টা পাতায় গিট দিতে হবে পুজোর নিয়ম অনুযায়ী। এক হাতে ক্যামেরা ধরে আছি, আরেক হাতে গিট দিচ্ছি। যাক, অবশেষে গিটটা দিতে পারলাম। এভাবে 7টা পাতায় গিট দিয়ে নিতে হবে। এরপর পুজোর নিয়ম অনুযায়ী 7টা কচু পাতার মধ্যে চাল দিতে হবে। কচু পাতায় চাল দেওয়া শেষ। এবার চলে যাব পুজোর পরবর্তী নিয়মে। এই যে পাতাবাহার গাছ দিয়ে বাঁধা, এটাকে বলে গাছা। আর সুতো এবার ওমের বাবা বাজার থেকেই কিনে এনেছে। আগে কিন্তু গাছাটাও ঘরে তৈরি করতাম, আর সুতো মানে ক্রস স্টিচের সুতোকে সুন্দর করে তৈরি করে সেটাকে হলুদ জলে চুবিয়ে তবেই সেটা তৈরি করতাম। এবার তো কিনেই আনা হয়েছে। ওই যে 7টা গিটও দিয়ে নিয়েছি, আর বাইরে যে চ্যাঙা গাছটায় 7খানা গিট্টু বেঁধেছি, তার সাথে ওমের হাতে যে সুতোটা পরাবো সেটাকে বেঁধে নেব। তবে এই ষষ্ঠী মায়ের পুজো কিন্তু অনেকটাই বড়। কালক্রমে এটা অনেকটা ছোট হয়ে এসছে, মানে আমি ছোট্ট করেই পালন করি। এবার স্নান করে আসনের পুজোটা দিয়ে দেব। ওই যে আসনের পুজোটা দিয়েও দিয়েছি। এবার ওমকে সুতো পরিয়ে আমার উপোস ভাঙব। গতবারের পরানো সুতোটা খুলে ফেললাম। এবার ওমকে সুতো পরিয়ে দেব। পুজোর নিয়ম অনুযায়ী আমরা মায়েরা স্নান করার সময় আমাদের নাভি বেয়ে যে জলটা পড়ে সেটাকে রেখে দিতে লাগে। সেইটা দিয়েই কিন্তু ওদেরকে আশীর্বাদও করতে হয়। আর ওই যে নাভিতে গাছাটা ছোঁয়ালাম জলটা নিয়ে, এই জলটাই কিন্তু সেই জল। এবার ওই 7টা গিট দেওয়া সুতো পরিয়ে দেব ওমের হাতে। ছোট্ট করেই মা ষষ্ঠীর পুজো করলাম, আর মনে মনে মাকে বললাম, মা, তোমার পুজোয় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই সন্তানকে ক্ষমা করে দিও। আর আমার সন্তানদের জন্য মার কাছে বর চাইলাম, মা, আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। আর বাকি সুতোগুলোকে 7টা গিট দিয়ে রেখে দিলাম আমার মেয়ে মিঠাইয়ের জন্য, সোনুমার জন্য, শান বাবার জন্য, আমার বাকি সব সন্তানদের জন্য। আবারও ষষ্ঠী মাতাকে প্রণাম করে বলবো, আমার সব সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। আর ওমকে যেটা এইমাত্র দিলাম, এটা হলো গাছাতে বেঁধে রাখা চাল। এটাও কিন্তু পুজোর একটা নিয়মের মধ্যেই পড়ে। ষষ্ঠীর দিনে ছেলেমেয়েরা ঘরে থাকলে ভালোই লাগে, কারণ পুজোটা তো ওদের জন্যই করা। ওমকে কিছু ফলমূল কেটে দিয়েছি, ও খাক। ওর খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব রাম ঠাকুর আশ্রমের উদ্দেশ্যে। আমরা বেরিয়েও গেছি রাম ঠাকুর আশ্রমের উদ্দেশ্যে। আজকে আশ্রমে আমাদের নিমন্ত্রণ আছে। কলকাতার যাদবপুরে অবস্থিত
শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের থেকেই আমার দীক্ষা নেওয়া। আমার দীক্ষাগুরু হলেন শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায়। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। চলে এসেছি রাম ঠাকুর আশ্রমের প্রায় কাছাকাছি। পূর্বাশার কাছে যে সিগন্যালটা আছে, এটাকে সবসময় আমরা লাল পাই, এসেই দাঁড়াতে হয়। এই যে বাদিকে পূর্বাশা, গত গরমে শাড়ির ওপর ভালো অফার ছিল। ওই দেখুন দূরে লাল হয়ে আছে। অগত্যা আবারও একটু দাঁড়াতে হলো। আজকে এখানে বেশ গরম, যদিও তাপমাত্রা 34 ডিগ্রি, কিন্তু মনে হচ্ছে যেন 44 ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতাটা এতটাই বেশি যে তাপমাত্রার তুলনায় গরমটা বেশি লাগছে। এসে গেছি বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে। আশ্রমটাকে বাইরে থেকেই ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ গুরুদেবের মন্দিরে ক্যামেরা করার অনুমতি আছে কিনা জানা নেই। যাদের নিমন্ত্রণে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে আসা, তাদের সাথে পরিচয় দীর্ঘ 19 বছর। ওনারা ও আমরা পাশাপাশি কোয়ার্টারে থাকতাম। এখন ওই দিদিরা বাড়ি করে চলে গেছেন। প্রসাদ নেওয়া শেষ, তাই নাতিকে নিয়ে ফিরছি বাড়ির পথে। এই যে মহারাজ হলেন রমাদির ছেলের ছেলে, মানে রমাদির নাতি, জয়ের ছেলে। ওই যে বাদিকে লাল সাদা বিল্ডিংটা, এটা হলো আগরতলার বিখ্যাত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, আর এটা হলো আগরতলার সংশোধনাগার বা জেল। এই রাস্তাটার এক মাথায় জেল, আরেক মাথায় আশ্রম, তাই এই রাস্তাটার নাম জেল আশ্রম রোড। আর দেখলেন সংশোধনাগারটার প্রাচীরের গায়ে কি সুন্দর ছবি আঁকা, তবে কালক্ষয়ে সেটা কিছুটা বিবর্ণ। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।